বাচ্চারা কি পায়না করে আমি চাইতে তো আমার একদমই না। গুড মর্নিং, গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথার ব্লগটা কোথা থেকে দেখছো? আমার ব্লগটা কলকাতা থেকে। সকাল সকাল উঠেই ভাবলাম মাসির বাড়ির গাছগুলোর সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই, আর সাথে আমিও। এখানে যে দেখছো শালগমগুলো, সেগুলো দাদা লাগিয়েছে। কি সুন্দর হয়েছে বলো এইটুকানি জায়গার মধ্যে। আর এই ইনসুলিন গাছ দেখেছো, আমাদের বাড়িতেও না বাবার জন্য একটা আমি লাগিয়েছি। বাবাই এনে দিয়েছে গাছটা কিন্তু এখন দেখতে ভীষণ সুন্দর আর বড়ও হয়েছে। এইখানে লেবু গাছ আছে, এইখানে দেখো আবার কিছুটা পালং শাকও আছে। পালং শাক নাকি আরও ছিল। দাঁড়াও, মাসির বাড়ির একটা কোর গল্প তোমাদেরকে শোনাই। কি বলবো, তার কেটেও ফেললো, তারপরে ওর ভিতর থেকে বের করেছে, মানে মাঝখানে মাছটা মারা গেল, মাটিটা তুলে দিয়েছে দাদা নেমে। মাঝখানে মাছটা মারা গেল। আসলে ঘটনাটা কি হয়েছিল সেটা আমি বলছি। এক্ষুনি তোমাদেরকে একটা কুয়ো দেখাবো। সেই কুয়োর মধ্যে না দাদা একটা মাছ সবসময় পালতো। সেটা ছিল জিয়ল মাছ। এই একবার বৌদির হাত থেকে মুক্তোরাংটি খুলে গিয়ে এই কুয়োটার মধ্যেই পড়ে যায়। সবাই ভেবেছে মাছটাই খেয়ে নিয়েছে, মাছকে তুলে কাটা হলো। সে যে কি কষ্ট বৌদির, কারণ দাদার খুব প্রিয়, যত্ন করে রাখতো মাছটাকে। সেই কাটা হলো, আংটি আর পাওয়া গেল না মাছের পেটের মধ্যে, পাওয়া গেল তারপর কুয়োর মধ্যেই। এই ঘটনাটাই বৌদি বলছে যে এখনও ভেবে ভীষণ কষ্ট পাই যে তোমার দাদার মাছটা কতটা যত্নের ছিল। এখানে বৌদি আবার কড়াইশুঁটির কচুরি, আর হয়েছে এখানে ঘুগনি। আমার কড়াইশুঁটির কচুরি কিন্তু ভীষণ প্রিয়। বিয়ের পরে আমি একবারও করিনি, কারণ কড়াইশুঁটির কচুরি করতে না অনেকটা সময় লাগে, আর সেই সময়টা মানে একা হাতে করাটা আমার জন্য পসিবল না। বৌদি তো মা অন্নপূর্ণা, বৌদির হাতের রান্না অতুলনীয়। ওই ঠাকুর ঘরে মাসি পুজো দিচ্ছে, আর এখানে আমরা সবাই ব্রেকফাস্ট করতে বসলাম। দেখো কি দারুণ দেখতে, যেরকম দারুণ গন্ধটাও সেই, এবং খেতে আরও সুস্বাদু। দাঁড়াও, আস্তে আস্তে সবাই আসুক, সবাই একসঙ্গে বসে খাবো। ও হ্যাঁ, কাল রাতে আবার আমার প্রেশারটা লো হয়ে যাওয়াতে বৌদি এখন আবার আমাকে ডিম সিদ্ধ দিয়েছে, ডিম সিদ্ধ আর কলা দিয়েছে। সামনে কড়াইশুঁটির কচুরি থাকলে ডিম সিদ্ধ খেতে কি ভালো লাগে। যাই হোক, এই যে সকাল সকাল সবাই মিলে বসলাম, একটু আড্ডা দিচ্ছি, সেই সময়টাই কিন্তু আমি ক্যামেরাবন্দি করে নিয়ে যাচ্ছি, পরে বসে বসে আবার দেখবো। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়ছি মার রিপোর্ট নিয়ে, তাও হিমস নিউ টাউনের যে ব্রাঞ্চটা আছে ওদের, তোমরা হয়তো অনেকেই হিমসের ব্যাপারে জানো। তো আয়ুর্বেদিক, তো ওখানেই যাব। প্রথমে ওখানে যাব, আপাতত কোনো প্ল্যান নেই, দেখা যাক। খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি, ঘড়িতে 10টা বাজে, হ্যাঁ 10টার একটু উপরে বাজে। তো এখান থেকে ক্যাব বুক করে ডিরেক্টলি চলে যাব ওখানে, যেন দেরি না হয়, বাস ট্রাম একদম ধরবো না। আর হিমসে গিয়ে মার রিপোর্টটা দেখিয়ে দেখি কতক্ষণ সময় লাগে। আর যেহেতু হসপিটালের ব্যাপার, তো একটু হয়তো সময় লাগতে পারে, আর অনেক কিছু ডিসকাশনের ব্যাপার, তো ওই জন্য তো দেখা যাক কতক্ষণ লাগে। তারপরে ওখান থেকে ভেবেছি একটু বই কিনতে যাব। তো দেখি কলকাতার মানে বইয়ের কলেজ স্ট্রিটের ওই জায়গাটাতে গেলে না ভীষণ ইচ্ছে হয়ে যেন সব বই আমি নিয়ে নিই। তো যাই হোক, আগে মায়ের এটা, তারপর অন্য কিছু। তো এখন চলো বেরিয়ে পড়ি, তারপর তোমরা দেখতে থাকো। দেবে, ঠিক আছে? বাসটা এইখানটা নামিয়ে দেবে, তুমি শুধু এইটুকু রাস্তা হেঁটে যাবে, অসুবিধা নেই, কিন্তু মানে বাসটা কি বেশি টাইম লাগে না? চলো এবার বৌদি এখানে রান্নাটা করছে, তাড়াতাড়ি মায়ের রিপোর্টটা নিয়ে বেরিয়ে পড়ি, না হলে লেট হয়ে যাবে। অলরেডি আমরা 1 ঘন্টার মতো লেট আছি। তো যাই হোক, তখন বলছিলাম যে ক্যাব নিয়ে চলে যাব, দাদা আবার বলছে একটুখানি সময় লাগবে, তোরা বাসেই চলে যা, আমি একদম ডাইরেক্ট বাসে তোদেরকে উঠিয়ে দেব। তো ভাবলাম দাদা যখন বলছে ঠিক আছে। আর এখানে কি হচ্ছে, খাসির মাংস। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আসলে আমাদের আগরতলায় না তুমি পিওর খাসির মাংসটা অতটা পাবে না। তো চলো এবার বের হই। আজকেই দেরি হইব, ওদিকে দেহ না যাই যে কতক্ষণ লাগে না লাগে। ও এদিকে মাংস টাংস আছে, তুই কি কলকাতা ঘুরেছি। হ্যাঁ তুই বড় পুলিশ না, হাফ প্যান্ট পরা না, আরে না। ইয়ে কি বলে, ওর একটা মামা না কাকা থাকতো, ওর বাপের
কাকাতো ভাই না পিসাতো ভাই থাকতো। মেশো আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যে আগে সবাই আসলে মেশোই কিন্তু আমাদেরকে ঘুরিয়ে নিয়ে যেত ঘোরানোর জন্য, মাকে, আমাকে, বাবা, মাসি, আমরা সকলে মিলে একসাথে বের হতাম। তো যাই, চলো বাস স্ট্যান্ড এসে পড়লাম, দাঁড়াও নেমে তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। দিয়ে আসতে প্রায় অনেকক্ষণ সময়ই লেগেছে। জায়গাটা না একদম অচেনা, এই জায়গাটাতে আগে আমি কলকাতায় এতবার এসেছি কিন্তু ওই আসার প্রয়োজন পড়েনি, কিন্তু চারিপাশটা দেখতে না ভীষণ সুন্দর। আর আজকে মায়ের রিপোর্টটা নিয়ে যেই জায়গাতে যাচ্ছি সেটা হলো একটা আয়ুর্বেদিক ডক্টর। তো অন্য জায়গায় তো অনেক দেখিয়েছি, ভাবলাম এইবার একটু আয়ুর্বেদিক দেখাই, দেখি কোনো সমাধান খুঁজে পাই কিনা, যে সমাধানের জন্য আমি যেদিকে শুনি মন চায় যে আমি সেদিকেই মায়ের রিপোর্টটা দেখাই। তো চলো ভেতরে গিয়ে আমি আর ব্লগ করছি না, একেবারে বাইরে এসে বলছি। ডক্টর দেখানো আমাদের শেষ, তো ওখানে গিয়ে আমার আর ওর একটা ব্যাপার নিয়ে একটু খটকা লেগেছে, ওই জন্য থাক আমি ঘরে গিয়েই কথাটা বলবো। কারণ ওনারা 1 বছর আগের রিপোর্ট দেখে যেহেতু ওষুধটা দিচ্ছিলেন, আচ্ছা ঠিক আছে ঘরে গিয়ে বলছি। এখন আপাতত আমরা উবার বুক করে নিয়েছি, যাব বড় বাজার, বাড়ির কিছু ঠাকুরের জিনিস আছে যেটা আমাদের ওখানে পাওয়া যায় না, ওই জন্য। তো দেখি গিয়ে পাওয়া যায় কি না। তো চলো লেটস গো। ওনারা মাকে একটা ডায়েট চার্ট দিয়েছে, সেটাই আমি বসে বসে দেখছি। চলো এবার বাইরের দিকে তাকিয়ে দেখি কলকাতার ভীষণ পুরনো পুরনো বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে। দাঁড়াও, সামনে কিন্তু আবার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িও আছে, আমিও 2-3 বার গিয়েছি, আমার ভীষণ ভালো লাগে। ওকে বলছি চল একবার ঘুরে আসি, আসলে হাতে সময়টা খুব কম। তো চলো এবার বড় বাজার এসেছি, ঠাকুরের 1-2 জিনিস নেওয়ার জন্যই এসেছি, দেখি পাই কি না, কারণ চেনা তো একদমই না, সবটা জায়গায় অচেনা। দেখি, আর খুব বেশি দেরি হলে চলে যাব। যখন আমরা দুজন কোনো রাজ্যের বাইরে যাই, আমরা কখনো না শপিংয়ের কথা মাথায় রাখি না। স্পেশালি আমরা ওই জিনিসগুলো কালেক্ট করতে পছন্দ করি যেগুলো আমাদের এখানে পাওয়া একদমই যায় না। যেরকম ধরো এই যে কলকাতার তাদের হাতের কাজের কতগুলো শাড়ি হয়, সেই শাড়িগুলোই আমি খুঁজছি, জানি না পাবো কি না। আর যেগুলো আমার ওখানে আছে সেগুলো নিয়ে আমি আর কি করবো। আর আমি কিন্তু প্রচণ্ড শাড়ি প্রিয় একজন মানুষ, খুব বেশি হয়তো পরা হয় না, কিন্তু আমি শাড়ি পরতে, শাড়ি ক্যারি করতে আমি ভীষণ ভালোবাসি। তো জানি না শেষে নেব কি না, এমনিতেই দেখছি। আর এই যে সাদা হলুদ শাড়িটা দেখছো, সেটা ভীষণ সুন্দর লাগছে, তাই না? মাকে পরলেও কিন্তু খুব মানাবে। আর আমি রিসেন্টলি দেখছি এই যে এই বেগুন কালারের একটা শাড়ি দেখছো, এই শাড়িগুলো না ভীষণ চলছে। এই যে ডিজাইনগুলো একদম হাতে করা, এই শাড়িগুলোই কিন্তু আমার পছন্দের শাড়ি। আমার এত বেশি রং, এত বেশি ঝিকিমিকি ওসব শাড়ি আমার পরতে একদম ভালো লাগে না। আমার সবসময় না একটু কটন, হ্যান্ডলুম কিংবা নকশি কাঁথা স্টিচ ওইসব ধরনের শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে। আর আমার মনে হয় আমি সবচাইতে বেশি শাড়িতেই কমফোর্টেবল। The wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, patterns leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh. এবার বলুন আর কত দূর?
এই দিদি সামনে গেলে পড়ে যাবো, একটু 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 সাইডে 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 সাইডে। ও দিদি চোখ দেখেন না নাকি? আসুন দিদি, এখান থেকে উঠুন, এখান থেকে। আরেকটু বলে কয় কিলোমিটার হাঁটলাম আমরা? এই চলে, এই তো চলে আসুন, যা এই তো একটু। আর 100 মিটার, 10 কদম পরে। ও দিদি চলবে নাকি? চলো এবার বড়বাজার থেকে বেরিয়ে সামনে মেট্রো স্টেশন একটু হেঁটে আসলি, একটু একটু বলতে অনেকখানি হেঁটে চলে আসলাম। সেইখানে টিকিটটা নিয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। আসলে আমাদের গড়িয়াতে, মানে আমার মাসির বাড়ি গড়িয়াতে যেই প্ল্যাটফর্মটা আছে সেখানে এখনও কাজ চলছে, ওই জন্য তার আগেই নামতে হবে। সবচেয়ে বোকামির কাজ এটা হলো কি, কবি নজরুল উনি নেমে গেছেন শহীদ ক্ষুদিরাম থেকে। প্রথম আমি বলেছিলাম যে এটা শহীদ ক্ষুদিরাম কিনা, তারপর আমি এখানে লেখা দেখছি কবি নজরুল, আমি টানছি, হাতটা টানাটানি করছি, তবু উঠবে না। কি কনফিডেন্ট, এটাই নাকি? আমি তো টানতে আসলাম, বাচ্চারা যে পায়না করে, আমি চাইতে তো আমার একদমই না। এই সাইডে পুরোটা প্ল্যাটফর্ম জুড়ে কেউ নেই, শুধু আমরা। সামনে হাস্যকর। ও ওই ট্রেনে নিজেও উঠবে না, আমার হাত টেনে ধরে রেখেছে, তাও কি দু হাতে। আমি যেতেও পারছি, আমি বলছি, আমি নিজের চোখে দেখছি যে ওখানে কবি নজরুল লেখা আছে, আর ওনারা বলছেন যে পরবর্তী স্টেশন ক্ষুদিরাম। আমি মানে এরকম একটা মোমেন্ট ছিল, একদিকে ট্রেনের দরজাটা বন্ধ হয়ে যাচ্ছিল, আরেকদিকে আমি লেখা দেখছি যে কবি নজরুল। যাক, অবশেষে ট্রেনের দেখা মিলল। তাহলে আসলে এই ভুলটা সারা জীবন মনে থাকবে। চলো আজকে হাসতে হাসতেই এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে ফিরে আসবো নতুন একখানা ব্লগ নিয়ে। যাবার সময় চলে এসেছে, হাতে আর একটা দিন মাত্র। তো চলো, ভালো থেকো, ভালো রেখো। দুজনেই এবার রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে, কাছাকাছি চলেও এলাম আর একটুখানি। তো চলো, ভালো থেকো। আমার কথাটি ফুরলো নোটে গাছটি।